Football has a very funny way of reminding us a lot of things. কখনো কখনো ফুটবল আমাদেরকে এমন কিছু জিনিসপত্র মনে করিয়ে দেয় বা আমাদের জীবনে এমন এমন কিছু অভিজ্ঞতা নিয়ে আসে যেটা দেখলে মনে হয় যে সম্পূর্ণ একটা চক্র পূরণ হয়েছে। এই আলভারো আরবেলোয়ার কথাই ধরুন, তার প্রিয় বন্ধু শাবি আলোনসো কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন। সেই শাবি আলোনসো যে কারণেই হোক না কেন এখন আর রিয়াল মাদ্রিদের ম্যানেজার নেই। শাবি আলোনসোর জায়গায় আরবেলোয়াকে প্রমোট করা হয়েছে রিয়াল মাদ্রিদের হেড কোচ হিসেবে। দুজনের মধ্যে অনেক দোস্তি এবং সেটা খেলোয়াড়ি জীবন থেকেই। দুজন একই সঙ্গে লিভারপুলে খেলতেন, দুজন একই সিজনে লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন। দুজনের মধ্যে রিয়াল মাদ্রিদকে নিয়ে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তখন থেকেই অনেক বেশি বেশি শুরু হয়। শাবি আলোনসো সেই ভালোবাসা থেকেই রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন। আলভারো আরবেলোয়া ওই ভালোবাসা থেকেই খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর থেকেই নিজেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পৃক্ত করেছেন। বয়সভিত্তিক বিভিন্ন দলে কোচ হয়েছেন আরবেলোয়া এবং সেই ভালোবাসা থেকে এখন প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। আরবেলোয়া ক্লাব জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত সব সময় প্রমাণ দিয়েছেন দ্যাট হি ইজ আ প্রপার মাদ্রিদিস্তা। হয়তোবা খেলোয়াড় হিসেবে তার অনেক বেশি সীমাবদ্ধতা ছিল। বিশ্বের শ্রেষ্ঠ ফুলব্যাকের তালিকা করতে বসলে হয়তোবা আরবেলোয়ার সিরিয়াল 100-র মধ্যেও থাকবে না। কিন্তু যে জিনিসটা তার মধ্যে সবচেয়ে বেশি ছিল সেটা হলো কি রিয়াল মাদ্রিদ নিয়ে তার ভালোবাসা এবং রিয়াল মাদ্রিদকে নিয়ে তার ডেডিকেশন। তার ডেডিকেশন এতই বেশি ছিল যে ক্লাব এবং ক্লাবের হায়ারার্কির উপরে লয়্যালটি দেখাতে গিয়ে তিনি তার সতীর্থদেরও শত্রু হয়ে যেতেন কখনো কখনো। জোজে মরিনোর কথাই চিন্তা করুন। বলা হয়ে থাকে যে জোজে মরিনো রিয়াল মাদ্রিদে যে কয়েক বছর ছিলেন, সেই কয়েক বছরে রিয়াল মাদ্রিদে তার সবচেয়ে বড় ট্রাস্টেড সোলজার, তার সবচেয়ে বড় ভরসা খেলোয়াড়টা ছিলেন এই আলভারো আরবেলোয়া। ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠের মধ্যে যে কোনো জায়গাতে মরিনিওর ট্রাস্টেড লেফটেন্যান্টের ভূমিকা পালন করতেন তিনি। কোচের মাউথপিস ছিলেন তিনি। মরিনো যেভাবে দলকে খেলাতে চাইতেন, যেভাবে স্কোয়াডের ওপরে নিজের কর্তৃত্ব রাখতে চাইতেন, আরবেলোয়া সেটাই সাহায্য করতেন। আপনি দেখবেন রিয়াল মাদ্রিদ যখন মরিনহো ছিলেন তখন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে ইকার ক্যাসিয়াস, রাউল গনজালেস অনেক খেলোয়াড়ের সঙ্গে তার কিন্তু ঝগড়াঝাটি হয়েছে। প্রত্যেকটা ঝগড়াঝাটির সময় আরবেলোয়া মরিনহোর পক্ষই নিয়েছেন। রিয়াল মাদ্রিদে মরিনহো যখন ম্যানেজার ছিলেন তখন আস ভার্সেস দ্য ওয়ার্ল্ড, আমরা এবং আমাদের বিপক্ষে দুনিয়ার বাকি সবাই, এরকম একটা ন্যারেটিভ উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। সেই ন্যারেটিভটা এখনো পর্যন্ত আলভারো আরবেলোয়া মিডিয়াতে বিভিন্নভাবে প্রকাশ করেন, বিভিন্নভাবে বলেন। সো এই জন্যই বলা হয়ে থাকে যে আলভারো আরবেলোয়ার মধ্যে হয়তোবা নতুন একটা মরিনহোকে খুঁজে পেয়েছে রিয়াল মাদ্রিদ, যে নতুন মরিনহো রিয়াল মাদ্রিদকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু এক্স্যাক্টলি কতটুকু উচ্চতায় নিয়ে যাবে সেটাই হলো গিয়ে প্রশ্ন। ভিডিও শুরুতে আমি যে জিনিসটা বলছিলাম যে ফুটবল হ্যাজ আ ইন্টারেস্টিং ওয়ে অফ রিমাইন্ডিং আস থিংস, কেন বলেছিলাম সেটা একটু বিশ্লেষণ করি এখন। বিকজ আরবেলোয়া যখন লিভারপুলে খেলতেন ওই 2006-07 এরকম সিজনে, যে সিজনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ছিল লিভারপুল, সেই সিজনে রাউন্ড অফ 16-এ বার্সেলোনার এগেনস্টে মুখোমুখি হয়েছিল রাফায়েল বেনিতেজের দল। বার্সেলোনা তখন লিওনেল মেসি মাত্র নিজেকে বিশ্বসেরার তালিকায় আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। ইউরোপে জানান দিচ্ছেন যে না, একজন বিশ্বসেরা খেলোয়াড় কিন্তু আসছেন বার্সেলোনা থেকে। সো ওই ম্যাচে মেসিকে আটকানোর জন্য একটা প্ল্যান বের করেছিলেন লিভারপুলের তৎকালীন কোচ রাফায়েল বেনিতেজ। প্ল্যান ছিল আরবেলোয়াকে দিয়ে উনি মেসিকে আটকাবেন। কিভাবে আটকিয়েছিলেন সেটা আমি একটু পরেই বলছি। কিন্তু ওই ম্যাচটা ছিল লিভারপুলের হয়ে আরবেলোয়ার চ্যাম্পিয়ন্স লিগ ডেবিউ। সেই ম্যাচে তিনি এত দুর্দান্তভাবে মেসিকে আটকিয়েছিলেন অ্যান্ড হি শোড আস আ প্রপার ডিফেন্সিভ ফুলব্যাকস পারফরমেন্স। অনেকে বলেন যে ওই পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে ফ্লোরেন্তিনো পেরেজ আলভারো আরবেলোয়াকে আবারও রিয়াল মাদ্রিদে নিয়ে এসেছিলেন মেসিকে আটকানোর জন্য। এরপরে যতগুলো এল ক্লাসিকো হয়েছে, অনেক এল ক্লাসিকোতেই ফুলব্যাকের ভূমিকাতে ছিলেন আলভারো আরবেলোয়া মেসিকে আটকানোর জন্য। কখনো কখনো সফল হয়েছেন, কখনো কখনো হননি। কিন্তু বলা হয়ে থাকে যে ওই ম্যাচটার উপরে ডিপেন্ড করে ফ্লোরেন্তিনো পেরেজ হয়তোবা আরবেলোয়াকে রিয়াল মাদ্রিদে কিনে এনেছিলেন মেসিকে ঠেকানোর জন্য। সো ওই আরবেলোয়ার উপরেই ফ্লোরেন্তিনো পেরেজ আরেকবার ভরসা করছেন প্রবাবলি বার্সেলোনার ইয়ামালকে আটকানোর জন্য। যে লামিন ইয়ামাল মেসি পরবর্তী বার্সেলোনার সবচেয়ে প্রতিভাবান অ্যাটাকার। মজার বিষয় হলো যখন আরবেলোয়া মেসিকে আটকে আলো ছড়িয়েছিলেন তখনও মেসি রাইট উইঙ্গার ছিলেন, ইয়ামালও এখন কিন্তু রাইট উইংয়েই খেলেন। মরিনহো টু বলা হলেও আরবেলোয়ার খেলানোর স্টাইল থেকে যে জিনিসটা বুঝলাম সেটা হলো গিয়ে হি ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই ইউর্গেন ক্লপ, অ্যানাদার লিভারপুলস কোচ। ক্লপ ইনিশিয়ালি লিভারপুলকে যে ধরনের ফরমেশনে এবং যে ধরনের ট্যাকটিক্সে খেলাতেন আপনারা সবাই জানেন। 4-3-3 ফরমেশনে সামনে একজন ফলস নাইন খেলতেন যিনি কিনা একটু এভাবে নিচে নেমে আসতেন এবং উপরে ফাঁকা জায়গাতে মোহাম্মদ সালাহ এবং সাদিও মানে এভাবে ঢুকে যেতেন এবং তাদেরকে সাপোর্ট করার জন্য দুই ফুল ব্যাক থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং অ্যান্ডি রবার্টসন এভাবে উঠে যেতেন। ভ্যান ডাইক এবং মাতিপ একটু স্প্লিট করে ফাবিনহোর জন্য জায়গা ক্রিয়েট করতেন যিনি কিনা এই সকল জোনগুলোকে প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো সামলে রাখতেন এবং দুজন নাম্বার 8 এইভাবে এই সকল জোনগুলোতে প্রেস করতেন এবং ওই সকল জোনগুলোতে প্রেস করতে করতে লিভারপুল অফ দ্য বল সিচুয়েশনে অনেক দুর্দান্ত ছিল। তাদের পায়ে যখন বল থাকতো না তখন স্বল্পতম সময়ে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য অত্যন্ত দুর্দান্ত ভূমিকা পালন করতো। যে কোনো সেকেন্ড বল তারা খুবই তাড়াতাড়ি উইন করার চেষ্টা করতো। সো এই ধরনেরই হাই অকটেন স্টাইলে আরবেলোয়া এর আগে
রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলগুলোতে খেলিয়েছেন। কিন্তু শেষমেশ প্রশ্নটা সেখানেই চলে আসে যে শাবি আলোনসো যেখানে রিয়াল মাদ্রিদের এই একাদশের মধ্যে একটা সিস্টেম ও একটা ডিসিপ্লিন আনতে পারেননি, আরবেলোয়া কতটুকু আনতে পারবেন? বিকজ এই ধরনের হাই প্রেসিং, এই ধরনের দুর্দান্ত অফ দ্য বল স্ট্রাকচার, এই ধরনের যে প্রেসিং যেটা কিনা লিভারপুলে ক্লপ আনতেন, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা অত বেশি প্রেসিং, অত বেশি খাটাখাটনি করতে চান না। বেসিক্যালি এই একটা মাত্র কারণে কিন্তু শাবি আলোনসোর চাকরি চলে গিয়েছে। তো যে কাজটা আলোনসো করতে পারেননি, সেই কাজটা আরবেলোয়া কিভাবে করতে পারবেন সেটা হলো একটা বিষয়। তার উপরে রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, এখানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড লিভারপুলের হয়ে তখন একদম উপরে উঠে চলে গেলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি তার খেলোয়াড় হিসাবে অনেক এভলিউশন হয়েছে। তিনি কিন্তু এখন অত বেশি উপরে উঠেন না, তিনি অনেকটা মাঝখানে চলে এসে দলের ডিপ বিল্ড আপে অনেক বেশি সাহায্য করে থাকেন। এখন ইউর্গেন ক্লপ ইনিশিয়ালি লিভারপুলকে যেভাবে খেলাতেন এবং যে ফরমেশনে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে যেভাবে খেলাতেন, ওইভাবে এখানে যদি আপনি কমপ্লিটলি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে ওভারল্যাপ করতে দিয়ে দেন, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের ডিপ বিল্ড আপে অনেক সমস্যা হবে। সো আরবেলোয়ার এটা একটা সমস্যা চলবেই। তাও ধরলাম যে এভাবে তারা দুজন ফুল ব্যাককে উপরে নিয়ে গেল, সেক্ষেত্রে এমবাপ্পেকে নিচে নেমে আসতে হবে এবং ভিনিসিয়াস জুনিয়রকে এবং রদ্রিগোকে ভিতরে ঢুকে যাওয়ার জন্য ইনিশিয়েটিভ দিতে হবে। এখন রিয়াল মাদ্রিদের কাস্তিয়া টিমের হয়ে আলভারো আরবেলোয়ার খেলার স্টাইল দেখে যে জিনিসটা আমি বুঝতে পেরেছি যে জেজেন প্রেসিংয়ের পাশাপাশি আরবেলোয়া অনেক বেশি উইং বেসড ফুটবল খেলতে কিন্তু পছন্দ করেন। এখন আবারও সেই ঘুরে ফিরে জানা কথা, উইং বেসড ফুটবল খেলার জন্য উইং থেকে যখন ক্রস আসবে, সেই ক্রসগুলোকে হেড করে গোল করার জন্য এমন একজন প্রেজেন্স থাকা লাগবে যে কিনা ডি বক্স ডমিনেট করতে পারে। এমবাপ্পে ডি বক্স ডমিনেট করতে সেভাবে চান না, তিনি পেছনে আসতে চান। সো এইখানেও কিন্তু দেখেন আরবেলো একটা বাধার সম্মুখীন হচ্ছে, তিনি কিন্তু চাইলেই ওই ধরনের ক্রস বেসড ফুটবল খেলতে পারবেন না। অ্যান্ড 4-3-3 ফরমেশনে যে জিনিসটা হয়, রিয়ালের যে সমস্যাটা আগেও ছিল এখনও আছে এবং যতক্ষণ না পর্যন্ত নতুন একটা খেলোয়াড় কিনবে থাকবেই, সেটা হলে পেছনে অর্গানাইজারের ভূমিকায় কোন মিডফিল্ডার থাকছে সেই জিনিসটা। এর আগে আমরা দেখেছি চুয়ামেনি হোক, কামাভিঙ্গা হোক, যেই হোক না কেন, এই সকল জোনগুলোতে ওই ধরনের পাসিং মিডফিল্ডার না থাকার কারণে শাবি আলোনসো অনেক বেশি কিন্তু ভুগেছেন। এখন একটা সমাধান হতে পারে যে রিয়াল মাদ্রিদের একাডেমিকে যেহেতু আরবেলো অনেক ভালো মতো চিনেন, সো একাডেমি থেকে হয়তো বা দু একজন খেলোয়াড়কে তিনি নিয়ে এসে ওই ধরনের দায়িত্ব দিতে পারেন। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পরে প্রথম ম্যাচে আলবাখেতের এগেনস্টে তিনি যেরকম একজন মিডফিল্ডারকে খেলিয়েছেন, হোর্হে সেস্তেরো যে অসাধারণ খেলেছেন আমি সেই জিনিসটা বলবো না, বাট মোটামুটি কাজ চালানোর মতো তাকে আমার কাছে বেশ ভালোই একজন নাম্বার 6 বলে মনে হয়েছে। দেন এগেন উই উইল হ্যাভ টু থিঙ্ক যে রিয়াল মাদ্রিদ কিন্তু দ্বিতীয় বিভাগের একটা ক্লাবের এগেনস্টে খেলতে নেমেছিল। সো দ্বিতীয় বিভাগের একটা ক্লাবের এগেনস্টে খেলতে নেমে কোনো মিডফিল্ডার যদি মোটামুটি লেভেলের পারফরমেন্স দেয়, তার মানে সে প্রথম বিভাগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য হয়তোবা এখনও অত বেশি রেডি না। সো ওই ধরনের জোনগুলোতে খেলানোর জন্য কাস্তিয়াতে বেশ কিছু মিডফিল্ডার রয়েছে সেস্তেরো ছাড়াও, যেমন ম্যানুয়েল অ্যানহেল এবং থিয়াগো পেতার্চ। এরা যে কেউই নাম্বার 6 থেকে শুরু করে নাম্বার 8-এর যে কোনো পজিশনে কিন্তু খেলতে পারেন। আলভারো আরবেলোয়ার ট্যাকটিক্স যারা যারা দেখেছেন তারা একটা জিনিসও কিন্তু বলে থাকেন যে তার দলের খেলার স্টাইলে দুজন সেন্টার ব্যাক ফিক্সড থাকেন, বাকিরা মোটামুটি পরস্পরের সাথে কম্বাইন করে খেলতে পছন্দ করেন। তখন অনেক সময় দেখা যায় যে যিনি কিনা লেফট উইংয়ে খেলছেন তিনি কিনা বল রিসিভ করার জন্য নিচে এভাবে কিন্তু চলে আসতে পারেন এবং সেই অনুযায়ী পুরা টিম এভাবে স্ট্রাকচার্ড হতে পারে। এখন এই ধরনের সম্পর্ক খেলোয়াড়দের মধ্যে তখনই বিল্ড আপ করা সম্ভব হয় যখন আপনি ট্রেনিং গ্রাউন্ডে অনেক বেশি সময় দেন। এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা তো এক একজনই অনেক বড় তালেবর, তারা ট্রেনিং গ্রাউন্ডে অত বেশি সময় দিতে চান না। সো এই ধরনের সিচুয়েশনে আলভারো আরবেলোয়া কীভাবে ভালো করতে পারেন আমার আসলে কোনো ধারণা নেই সেভাবে। এখন তিনি যদি অ্যাকচুয়ালি মরিনহো হতে চান, তাহলে তাকে ড্রেসিং রুমে অনেক বোল্ড হতে হবে এবং কিছু কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর তিনি কি সেই কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সেটার উপরেই সব কিছু নির্ভর করছে। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আলভারো আরবেলোয়াকে নিয়ে আপনার চিন্তাভাবনা কি। লেটস হ্যাভ ডিসকাশন।